সাথে আমরা থাকবো, আর যারা না আসে তাদের সহযোগী আনবো। ওই জায়গাতে আমরা আর কোনো কথা বলতে চাই, আমাদের নবীপুর গ্রামের জমিগুলা গ্রামগুলা গেছনা কন্যাগরের মধ্যে শেখ হাসিনা কি করতে জ্ঞান থেকে লাইসেন্সে পাঙ্গুরা থেকে পাখাবাদের যে ঢাকার থেকে তার গোপালগঞ্জ তার গরিব বাংলাটা দিচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু প্রধান অতিথির কাছে আমার দায়িত্বটা থাকবে, ওইটা যে আমরা পাই। উনি পারবে, উনি লড়াই করছে, যুদ্ধ করছে, ইনশাআল্লাহ পারবে। আমি আর কথা বলতে পারতেছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখছেন আমাদের গোপালনগর গ্রামের কৃতি সন্তান, যিনি হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন, যুব শক্তি দেবিদ্বার উপজেলার সদস্য প্রিয় ভাই মুশারফ হোসেন। আসসালামু আলাইকুম। প্রিয় গোপালনগরবাসী, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের গণ্যমান্য মুরব্বিয়ান, উপস্থিত আছেন আমাদের জনাব হাসনাত আব্দুল্লাহ, আমাদের গ্রামেরই সন্তান। তো আমরা দীর্ঘদিন যাবতই অপেক্ষা করতেছিলাম যে কখন আসবে আমাদের গ্রামে, এবং আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ হাসনাত আব্দুল্লাহর সাথে কাজ করি, অনেকেই আমাদের প্রশ্ন করেছে যে হাসনাত আব্দুল্লাহ কবে আসবো। আমরা শুধু তার মুখের দিকে তাকিয়ে আছি এবং তার জন্য অপেক্ষা করতেছি আমরা মাঠে নামার জন্য। আজকে গোপালনগরবাসী আমাদের ডাকে সাড়া দিয়ে সবাই এখানে উপস্থিত হয়েছেন। বাকিটা হাসনাত আব্দুল্লাহ বলবে, আপনাদের সাথে অনেক কথাবার্তা বলবে। আপনারা জানেন জুলাই আন্দোলন থেকে এখন পর্যন্ত সে মাঠে কাজ করে যাচ্ছে এবং দেবিদ্বারের জন্য উন্নয়ন করে যাচ্ছে। দেবিদ্বারের উন্নয়নের জন্য আপনারা জানেন যে কয়েকদিন আগে 338 কোটি টাকা বাজেট এনেছে, এটা দেবিদ্বারের উন্নয়নের জন্য। আমাদের যে সামনে রাস্তাটা আছে, রাস্তাটা হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে এটা আমরা অনেক দীর্ঘ বছর পর এটা পেয়েছি। আমরা যদি ভুল করে না থাকি, কারণ আমাদের জন্মটা গোপালনগরেই, আমরা যদি দেশের বাইরে বা কোথাও মারা যাই, আমাদের লাশটা এই গোপালনগরে আসবে যদি আমাদের লাশটা আইডেন্টিফাই না করা যায়। আমরা আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করব যে আমাদের গোপালনগরের সন্তান হাসনাত আব্দুল্লাহ, আপনারা দয়া করে তাকে 12 তারিখে শাপলা মার্কায় ভোট দেবেন এবং তার জন্য দোয়া করবেন। এখানে আমার অনেক সিনিয়র বৃন্দ আছে, তারা অনেক কথাই বলবে, আর কথা একটু বাড়াইলাম না। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমরা গোপালনগরবাসী 12 তারিখে শাপলা মার্কায় ভোট দিয়ে আমরা প্রমাণ করে দেব যে আমরা গোপালনগরবাসী সবসময় রত্ন চিনতে ভুল করি না। আমরা সবাই 12 তারিখে শাপলা মার্কায় ভোট দেব তো? আমরা শাপলা মার্কায় ভোট দেব তো? আমাদের মার্কা কি? আমাদের মার্কা কি? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের নবীপুরের কৃতি সন্তান এবং নবীপুরের বর্তমান রানিং মেম্বার, বাংলাদেশ জামাত ইসলামী ইউসুফপুর ইউনিয়ন শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রিয় ভাই হাসান মেম্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন। সুপ্রিয় সম্মানিত উপস্থিতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রসুলপুর ইউনিয়ন গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের মত বিনিময় সভায় উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন এবং আমার শুভাকাঙ্ক্ষিত এবং দিনী ভাইরা সকলের প্রতি আমার ঈদ নিংরান আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সে জুলাই আন্দোলন থেকে যে একটি পরিচিত মুখ গোটা বাংলাদেশে পরিচয় লাভ করেছে, তিনি হচ্ছেন আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই। আমরা তাকে যতটুকু কদর করি, আমাদের অবস্থান থেকে আমরা জানি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে জাতি গুণীজনকে সম্মান করতে জানে না, সে জাতিতে গুণীজন জন্মগ্রহণ করে না। আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, হাসনাত আব্দুল্লাহ ভাইকে আসছে 12ই ফেব্রুয়ারি সারাদিন শাপলা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের এমন কিছু না হোক, আল্লাহ এমন দিন না করুক
যদি ওনার রেজাল্ট খারাপ হয়, গোটা বাংলাদেশ তথা এশিয়া মহাদেশ থেকে আমাদেরকে দীক্ষা দিবে যে দেবিদ্বারের মানুষ 500-1000 টাকার বিনিময়ে তার রত্নকে তারা ভুলে গেছে 1000 টাকার নোট পেয়ে। আমরা কি আমাদের বিবেক দিয়ে হযরত আব্দুল্লাহ ভাইকে শাপলাগুলি ভোটে জয়যুক্ত করব? আগামী দিনে দল মত নির্বিশেষে আমাদের জীবন বাজি রেখে এই দেবিদ্বারের রত্নকে গোটা বাংলাদেশের কাছে পরিচয় বহন করে দেব। আমরা দেবিদ্বারবাসী সচেতন, এই কথাই বলে দেব, আমরা কোনো অর্থের বিনিময়ে আমরা বিক্রি হতে পারি না। আমরা গুণীজনকে সম্মান করব, হযরত আব্দুল্লাহ ভাইকে জীবনের বিনিময়ে রক্ষা করে হলেও তাকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করে দেব। যারা বলে আমরা হযরত আব্দুল্লাহ ভাইকে চিনি না, আমরা পৃথিবীর বুকে হযরত আব্দুল্লাহ ভাইকে পরিচয় লাভ করে দেব। 12 তারিখ শাপলা মার্কা ভোট দিয়ে গোটা বাংলাদেশের কাছে এবং গোটা পৃথিবীর কাছে আমরা পরিচয় করে দিতে চাই। এ আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের সম্মুখে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের গোপালনগর 2 নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মতিন মেম্বার সাহেব। সম্মানিত মুরব্বিয়ান, এলাকাবাসী, ছোট বড় সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার বাতিজা হাসনাত আব্দুল্লাহ, এখানে আমার বক্তব্য নাই। আমার কথা হচ্ছে কি, আমার হাসনাত আব্দুল্লাহর প্রার্থী শাপলাকলি। আপনারা এই শাপলাকলিতে সবার কাছে আমরা অনুরোধ করি, সবাই হাসনাত আব্দুল্লাহ হয়ে সবার কাছে ভোট চাইবেন এবং ভোট দিবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বর্তমান রানিং মেম্বার, রানিং চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় শাহজাহান সরকার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রহমানির রহিম। আমি আজকের এই গোপালনগর ঈদগাহ মাঠের পথসভার আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, দক্ষিণ অঞ্চলের মুখ্য সচিব, আমাদের প্রিয় নাতি হাসনাত আব্দুল্লাহ সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, আব্দুল্লাহ অলবিয়া এবং সোহাগ চৌধুরী, এবং আমাদের গোপালনগরের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার সমবয়সী ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আজকে মনে করব পৃথিবীর যে মানুষ ভাগ্য নিয়ে আসছে জনপ্রতিনিধি হয়, আমি মনে করব হাসনাত আব্দুল্লাহ, আমরা ইউনিয়ন গোপালনগর বা ইউনিয়ন বলতে হবে এমপি ইলেকশনে ইউনিয়নবাসীর পক্ষে থেকে একটা খোদার রহমত আমি মনে করব। আজকে আমার চেয়ারম্যানের বেলা যেইভাবে একত্র হয়েছে গোপালনগর, আজকে হাসনাত আব্দুল্লাহর বেলা কে করে মনে হয় কেউ ডাক সাইডে আনন্দ লাগছে না, হৃদয়ের ভালোবাসার টানে আসছে। আমরা গোপালনগর দীর্ঘ 45 বছর লাতি কেউ কোনো দিন গ্রামের বিরুদ্ধে যায় নাই, আর যায় ভুলো 1-200 ফুট যায়, ভুলো যায়, এটা আমরা ধরবো না যে কেউ বিদ্রোহী করছে। আমি মনে করব আজকে গোপালনগর একতা, আমার ইউনিয়নও একতা হবে। আমি মনে করব যে এই ইলেকশনে বিপুল ভোটে বিজয় হবে। আর এমপি বড় নাকি চেয়ারম্যান বড়? চেয়ারম্যান কুচ্ছু না এমপির কাছে, চেয়ারম্যানরা কোনো সংসদে আইন তৈরি করে না, এমপিরা আইন প্রণয়নের নেতা, এমপিরা সংসদে যায়, তারা আইন পাস করে। এটা গুরুত্বপূর্ণ একটা এমপি পদরা, আমরা এটারে অবহেলিত করব না, অবহেলা মনে করব না। আজকে আমরা সবাই 12 তারিখ শাপলাগলিকে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ। রসুলপুরের ইউনিয়নের পরিবর্তনের লক্ষ্যে আমরা চেষ্টা করব, আমরা কোনো ভুল করব না। আমরা এই গ্রামের বিরুদ্ধে চেয়ারম্যান, গ্রামের বিরুদ্ধে তো যাওয়ার প্রশ্ন ওঠে না। সাধারণ লোক যেতে পারে, উল্টা পুল্টা বলতে পারে, চেয়ারম্যান হইল একটা গুরুত্বপূর্ণ একটা পদ। এখানে আমি সবার সাথে
মিলেমিশে চলতে হবে, সবার লোকে ভালো থাকবো, সবাই চেষ্টা করবেন 12 তারিখ যে আল্লাহ বিজয় করে। আমি বেশি কিছু বলি না, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এলাকার কৃতি সন্তান শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম সরকার সাহেব। সম্মানিত মুরব্বিয়ান, দূর দূরান্তর থেকে আগত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, উপস্থিত দেবিদ্বার থেকে আগত সাংবাদিকবৃন্দ, উপস্থিত গোপালনগর গ্রামের বয়োজ্যেষ্ঠ এবং বয়স কনিষ্ঠ আমার প্রাণপ্রিয় বড় এবং ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজ গোপালনগর গ্রামের জন্য নতুন করে সূর্য উদয় হয়েছে। গোপালনগরের গ্রামবাসীর জন্য নতুন করে একটা সূর্য উদয় হয়েছে, যে সূর্যটা কল্পনাও করার ছিল না। এটা আল্লাহর রহমত থেকে, আল্লাহর রহমতীয় নেমত আমাদের গোপালনগরবাসীকে দান করেছে। সবাই বলেন আমিন। এই দান আল্লাহ রক্ষা করবে এবং আপনারা সকলে মিলে রক্ষা করতে হবে, সেটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আমাদের ছোটোবেলা থেকে দেখেছি, আজিজ খানকে ভোট দিয়েছি, ক্যাপ্টেন সুজুত আলীকে ভোট দিয়েছি, মুজাফর আহমদকে ভোট দিয়েছি, এবং ফখরুল ইসলাম মুন্সিকে ভোট দিয়েছি, মঞ্জুকে ভোট দিয়েছি, ABM গোলাম মুস্তফাকে ভোট দিয়েছি, কিন্তু গোপালনগরবাসীকে ভোট দিতে পারে নাই। এইবার আমাদের সৌভাগ্য সুযোগ এসেছে, আমাদের গ্রামের সন্তানকে আমরা ভোট দিব, আমাদের গ্রামের সন্তানকে আমরা ভোট দেব। আমার গ্রামবাসীর কাছে আমার বিশেষ করে অনুরোধ, আমরা আমার নির্বাচনের সময় গোপালনগরবাসী এইভাবে পরিশ্রম করে কষ্ট করে হাসি মুখে ভোট দিয়েছেন, এইবার ভোট দিয়ে প্রমাণ করবেন গোপালনগর গ্রামের 46 বছর পর্যন্ত একতার প্রমাণ দেন 12 তারিখ করতে পারেন, সেই বিশ্বাস আমি আপনাদের কাছে রাখি। আর আজকে আপনারা যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আমরা কিন্তু একা না, আমরা ভাই আছে, বেড়াজন আছে, আত্মীয় স্বজন আছে, গ্রামবাসী আছে, প্রতিবেশী আছে, যার যেখানে আত্মীয় আছে, যার যেখানে বন্ধু বান্ধব আছে, যার যেখানে যে লোক আছে, আমরা প্রত্যেকটি লোকের কাছে যেয়ে পৌঁছবো ইনশাল্লাহ। আর আমরা সবাই 12 তারিখ আমরা এই সাপড়াগলিতে ভোট দিয়ে গোপালনগরের ঐতিহ্য এবং দেবিদ্বারের ঐতিহ্য এবং বাংলাদেশের ঐতিহ্য, যিনি বাংলাদেশের থেকে শ্রেষ্ঠতম ঐতিহ্য লাভ করে গোপাল দেবিদ্বারের মনোনয়ন নিয়েছে, এবং তার ঐতিহ্যকে আমরা 12 তারিখেই প্রমাণ করে দিব। জয় সাপড়াগলি, জয় সাপড়াগলি। এ নিয়ে আমরা সামনে সংসদে আমাদের এই প্রার্থীকে আমরা সংসদে দিয়েই আমরা প্রমাণ করব আমাদের এলাকার দেবিদ্বারের বাসীর কাজের পরিমাণ। এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সাপড়াগলি জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্র গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সোহাগ। অধ্যকার এই আয়োজিত পথসভার উপস্থিত গোপালনগরের কৃতি সন্তান হাসনাত আবদুল্লাহ এবং আমার সামনে বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ যারা উপস্থিত আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হাসনাত আবদুল্লাহ আপনাদের সামনে এসেছে ভোট চাওয়ার জন্য নয়, সারা এসে আসছে শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য, শুধু দেখার জন্য আমাদের গ্রামবাসী কি অবস্থায় আছে, কে কি আছে, কি করতে চায়, এরা কখন আসবে হাসনাদের অপেক্ষায় ছিল। হাসনাদের আজকে আদেশ পাইলেই এরা মাঠে মন্দিরে নেমে যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে, সব এই কাজের জন্য আসছে। আপনাদেরকে শুধু একটা দায়িত্ব দেওয়ার জন্য আসছে এবং আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছে। আর আমরা গোপালনগরের মানুষ সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যে এক ছিলাম, আজকে এই প্রমাণই আমরা করতে পারছি কিনা এটা আশেপাশে যারা আছে সবাই বুঝতে পারছেন যে আমরা
সব সময় এক ছিলাম, আজকেও এক আছি, এবং আমরা এই একতা দিয়ে হবে না। আমরা এই যারা আজকে এই মাঠে উপস্থিত হয়েছি প্রত্যেকের জায়গা থেকে যেইখানে তাদের আত্মীয় স্বজন আছে, তাদের পাড়া প্রতিবেশী আছে, তাদের যেভাবে বন্ধু বান্ধব যা কিছু আছে সবার সাথে যোগাযোগ করে সামনের দিকে আমরা কিভাবে আগাইতে পারবো, কে কিভাবে কার সাথে যোগাযোগ করে আমরা 2, 4, 5টা 10টা ভোট আনতে পারবো, ওইভাবে আমরা যোগাযোগ করব। এই প্রত্যাশা নিয়ে আমি এই মুহূর্তেই এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল আওয়াল ভুইয়া। কিছু নাই, আওয়াল বিয়ার আগে কিছু নাই। আওয়াল বিয়ার পাশে হাসনাত আব্দুল্লাহ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে সময় দিছে 1 মিনিট, আমি অনুরোধ করছি 5 মিনিটের কথা, কিন্তু তারা গ্রহণ করছে কিনা জানি না। আমার যা বলার আমি গত পরশুদিন রাত্রে চৌধুরী বাড়িতে আমার বক্তব্য সব কিছু বলে ফেলেছি। আজকে বেশি কিছু বলবো না, যেহেতু আমরা আসছি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শোনার জন্য। পৃথিবীতে ক্ষণজন্মা মানুষ যদি থাকে, এটা 1,00,000 কোটির মধ্যে একজন হয় নাকি? সেই 1,00,000 কোটির মানুষের মতো আমাদের এই গ্রামের রত্ন হাসনাত আব্দুল্লাহ। আমাদের কি আজ থেকে 1000 বছর আগে গোপালনগর থেকে কেউ এমপি ইলেকশন করছিল? আগামীতে কত বছর পরে করব কিনা জানি না, তবে আমাদের ইউনিয়নে এমপি হয়েছিল 1965-এ। আমাদের ইউনিয়নে এমপি হয়েছিল নুরুল ইসলাম খান। আমাদের পাশের ইউনিয়নে এমপি হয়েছিল গোলাম মুস্তফা। মফিজউদ্দিন শাম ভোটে কোনোদিন এমপি হইতে পারে নাই। পাশ করে অবস্থায় নবীপুরের এক ক্যান্ডিডেট অল্প কয়েকটা ভোটে গোপালনগরের ভোটটি নিতে পারলেই পাশ করতে পারত নাকি? আপনারা জানেন না এটা? আপনারা কি এই সুযোগটা আবার ছেড়ে দিবেন হাসনাত আব্দুল্লাহরে না নিয়া? আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা যদি মনে করি এই গোপালনগর নবীপুরের মানুষ, এখানে কিন্তু 25% মানুষ নবীপুরের আছে, রসুলপুরের কিছু আছে। কারণ হাসনাত আব্দুল্লাহ যেহেতু রসুলপুর আবদুল্লাহপুরের এদিকে অনুষ্ঠান করে আসছে, ওইদিকে তারা আসে নাই। নবীপুরের তারা অনেক লোকই আছে, মোটামুটি আমাদের এখানে আছে। আপনাদেরকে একতাবদ্ধ হয়ে আল্লাহ ভগবান করলে হবে না, আল্লাহ এবং ভগবান করলে হবে না। কি দানের শিশু দেন 10,000 ফাইলে নাকি হাসনাত আব্দুল্লাহর দেন? একটা বিশাল পরীক্ষা। কি ভোট দিলে একটা বিশাল পরীক্ষা না? এই ভোট দিলে একাগ্র চিত্তে চিন্তা করতে হবে, যদি দেন আমি দিতাম না, আরেকজনে দিবে, আরেকজন দিতে হবে না। গোপালনগর সহ পার্শ্ববর্তী এলাকায় রসুলপুর সহ আমাদের ইউনিয়ন, নিসিমপুর ইউনিয়ন সহ আমাদেরকে কাজ করতে হবে। নাকি আমরা দেবিদ্দারকে আপনারা কাজ করতে হবেন না, ওইটি হাসনাত আব্দুল্লাহ করব নাকি? আমরা আমাদের গোপালনগরের মানুষ একত্রিত হয়ে মনে প্রাণে চিন্তা করবেন যে আমরা যেন হাসনাত আব্দুল্লাহ আনতে পারি। হাসনাত আব্দুল্লাহ আসার আগেই আমাদেরকে একটু সিমটম দেখাইছে। আজকেও গোপালনগরের গ্রামের উপর দিয়া 20 কোটি টাকার কাজ হচ্ছে। 20 কোটি টাকা গত 20 বছরে হয় নাই, হয়েছে? তো এই হাসনাত আব্দুল্লাহ আইলই পরশু, আজ পরশুদিন নির্বাচন আইলো, পরশু গতদিন টেয়া সাবমিট করলো, যে এমপি ইলেকশন করবো। এর চেয়ে না এই অল্প সময়ের মধ্যে 20 কোটি টাকার কাজ করতেছে। আজকে যেই জায়গায় আছি, এই জায়গায় যদি গোপালনগর হাই স্কুলের ঐতিহ্য সারা দেবিদ্বারের নিচে আছে, হাসনাত আব্দুল্লাহ আসলে গোপালনগর হাই স্কুলে কলেজ করেন যাইতো না? মফিজউদ্দিন সাহেবের ফুত মুস্তফা সাহেব এমপি হইয়া সব টাকা খরচ করে লিছে শালগর, আমরা মাস্টার টিপের লয়ে গেছে গা। হাসনাত আব্দুল্লাহ আবার অন্যখানতে আইনা এমপি লিডারে সমৃদ্ধশালী করতো না? এই কারণে আপনাদেরকে 12 তারিখ হাসনাত আব্দুল্লাহকে ভোট নিজে দিবেন, অন্যকে দেওয়াবেন, আত্মীয় স্বজনকে বলবেন যে আমরা গোপালনগরে এক হয়ে গেছি, একটা ভোটে কই ভাই তোরা। এই চিন্তা করে
হাসনাত আব্দুল্লাহকে যদি বানায় আনতে পারেন সৎ চরিত্রবান ছেলে, অনেক নেতার নামে বহুত কাগজে মিডিয়াতে অনেক নাম আসছে, কিন্তু আপনার হাসনাত আব্দুল্লাহ নিজেও চ্যালেঞ্জ করছে আমি 1 টাকা কোথা থেকে খাইছি কিনা, 1 কাপ চায়ের টাকা, এটা যদি প্রমাণ করতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব। এত বড় আদর্শ নিয়ে পাওয়ার নিয়ে কেউ কথা বলতে পারে? সৎ চরিত্রবান না হইলে তে সৎ চরিত্রবান দাদা মানুষ, ভালো মানুষ ছিল, বাবা মানুষ ছিল, সেও ভালো মানুষ থাকবে, আপনাদের সেবা করবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। এখানে আমাদের এলাকার অনেক সম্মানিত ব্যক্তি ছিলেন, অনেকে রিকোয়েস্ট করেছেন মিনিট কথা বলতে চান, কিন্তু সময় স্বল্পতার কারণে দিতে পারেনি, আন্তরিকভাবে দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইনশাল্লাহ আবারও সুযোগ হবে কথা বলার। আমি আজকে ফজরের পর থেকে ভাইয়ের সাথে ছিলাম, 9টা ওয়ার্ডে যাওয়ার সুযোগ হয়েছে। আমি আশ্বস্ত করতে চাই, আপনারা জানেন যে আমি বাংলাদেশ জামাত ইসলামী রসুলপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি। আমি এই আশাটা দিতে চাই যে আমাদের টিম নিয়ে 9টা ওয়ার্ডের যতগুলা ঘর রয়েছে প্রত্যেকটা ঘরে আসনাদ ভাইয়ের সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা গ্রামবাসী আছেন, আমরা গর্বিত। আমরা কল্পনা কোনোদিন করি নাই যে আমাদের গ্রামে চেয়ারম্যান আসছে অনেক বছর পর, এমপি আসবে, আমরা কল্পনা করি নাই। আলহামদুলিল্লাহ, আমরা শুধু সময়ের অপেক্ষা, আসনাদ ভাই ইনশাআল্লাহ এমপি হবে। এতে আপনি কতটুকু অবদান রাখতে পারলেন, আপনাদেরকে আহ্বান করো। আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি যে আমি আমার টিম নিয়ে যতটা ঘর রয়েছে আসনাদ ভাইয়ের ঘরে সহ আমি লিফলেট পৌঁছাই দিব ইনশাআল্লাহ আমার টিম নিয়ে। আপনারা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আর মাত্র 1 মাস আমাদের হাতে সময় আছে। 1 মাস আমরা সবাই হাসনাত আব্দুল্লাহ হয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা আমি কে তুমি কে? হাসনাত হাসনাত। আমি কে তুমি কে? আমি কে তুমি কে? এটার ভিতরে কোনো নেতা আছে? কোনো নেতা আছে? এই নেতা হাসনাত ভাই। আমি শুধু গ্রামের হয়ে বলছি না, আপনি গ্রামের মানুষকে তো ভোট দিবেন। গ্রামের যেই ধারা আপনি চিন্তা করতে হবে দেশের তাকওয়াবাদ কিনা, ভালো মানুষ কিনা। দেবিদ্বারে যতজন প্রার্থী আছে তাদের তুলনায় তিনি ভালো কিনা। যদি ভালো হয় তাহলে ভোট আশা করি, নয়তো ভোট দেওয়ার দরকার নাই। আপনার যাচাই বাছাই করে নিবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই, আজ যে ফজরের পর বাংলাদেশে এমন নেতা কমই আছে যে ফজর পরে ফজর ক্যাম্পেইন শুরু করে। আলহামদুলিল্লাহ ভাই, প্রত্যেকটা দিন ফজরের নামাজ জামাতে আদায় করে তার ক্যাম্পেইন শুরু করে এবং মাগরিবের পর থেকে আসার পরে শেষ করে। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ জামাতি ইসলামী এনসিপি সহ 11 দলীয় জোটের কুমিল্লা 4 দেবিদ্বারের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশের ক্যাপ্টেন খ্যাত জননেতা হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঈদগাহ মাঠটা আমার সাথে ভোটের সাথে বা রাজনীতির সাথে সম্পৃক্ততা না। আমি যখন প্রথম হাঁটা শিখি, আমাদের এখান থেকে যে সোজা যে ঘরটা দেখা যায়, এই ঘরটা আমাদের। আমি যখন প্রথম হাঁটা শিখি বা স্কুলে ভর্তি করাবে, আমার বড় বোনকে স্কুলে ভর্তি করাইতে নিয়ে আসে। আমার বড় বোন আমার থেকে 2 বা 2.5 বছর 3 বছরের বড়। আমার বড় বোনের সাথে সাথে আমি এই স্কুলে আসি। এই দিকে একটা আপনার এখন তো রাস্তা হয়েছে, আগে রাস্তা ছিল না। আমি এটা কথা বলছি 2005 বা 4-এর কথা বলছি। আজকে থেকে আরো 22 বছর আগে ক্লাস 1-এ আমার আব্বা আমাকে এই রাস্তা দিয়ে, রাস্তা ছিল না, এটা আইল ছিল, এবং এখানে একটা পুকুর ছিল, এটাকে বলা হয়তো খালেক মাস্টারের পুকুর। খুব ভয়ঙ্কর একটা জায়গা, দিনের বেলা ওইখানে মানুষ যেত না। তো আমাদেরকে আমার আব্বা এদিকে নিয়ে আসে, নিয়ে এসা এই যে প্রাইমারি স্কুলটার বাম পাশে একটা আন্টি একটা ঝুড়ির মধ্যে বিভিন্ন জিনিসপাতি বিক্রি করতো। এখন আছে কিনা আমি জানি না, উনি আছে, উনি মারা গেছে না। একটা ঝুড়ির মধ্যে একটা জিনিসপাতি বিক্রি করতো একদম রাস্তার ওই স্কুলটার ঘেঁষে বাম পাশে। তারপর হচ্ছে আমার আব্বা আমাকে নিয়ে, আমার বোনকে নিয়ে ভর্তি করাইতে আসছিল আমার বোনকে, আর আমি পিছনে পিছনে আসছি। তো আসার পরে আমি হচ্ছে
বাদ সাধলাম যে আমারও ভর্তি করাইতে হবে, পরে ওখানের একজন হেডমাস্টার ছিল এবং জাকির স্যার ছিল, আমার নবীপুরের জাকির স্যার। উনি আমারে এই কান, এই হাতে ধরে এদিক দিয়ে বললো কানটা ধর, যে এদিক দিয়ে যদি ধরতে পারে কান তাইলে ভর্তি নিবে। তো আমি এদিক দিয়ে ধরে কানটা ধরছি কি ধরি নাই জানি না, তবে আমারও ক্লাস 1-এ ভর্তি নাই। এবং ওই দিনে ভর্তি হয়ে আমার আব্বা খুব শৌখিন মানুষ, উনি যতটা না পড়াশোনার মনোযোগী তার চেয়ে বেশি আমাদের সুখ, আমাদের আনন্দ এগুলার প্রতি বেশি মনোযোগী। পরে আমার আব্বা স্কুল থেকে ঘুরায়া নবীপুর বাজার দিয়ে ওদিকে একটা দোকানে সাইকেল ভাড়া দিত, দোকান আমি যাই এখন ওই পুরো রাস্তাঘাটও চেঞ্জ হয়ে গেছে। একটা দোকানে একটা সাইকেল ভাড়া দিত, তো ওই দিক দিয়ে আমার ওই জাস্ট দেখে গেছিলাম এখানে সাইকেল ভাড়া দেয়। পরে 2 বছর পরে এসে একটা আকাম করছিলাম, মানে আমার 2 বছর, মানে যখন দেখাই নিয়ে গেছিল সাইকেল ভাড়া দেয় এখানে, তখন আমি সাইকেল চালাইতেও পারি না। পরে 2 বছর পরে কোন এক ঈদের সময় আইসা ওই সাইকেল 1 ঘন্টার জন্য ভাড়া নিয়ে আসা, ওইটা মাগরিবের পরে দিছিলাম। পুরা সাইকেল নিয়ে কই ঘুরে টুরে, পরে সাইকেলওয়ালা বাড়িতে গেছে, বাড়ি থেকে বিচার টেচার বসাইয়া পরে সাইকেল নিয়ে আসছে। ওই একদিন ভর্তি হয়ে যাই, পরে এই জায়গাটা বর্ষাকালে পানি উঠে যায়, এখন যায় না মনে হয়। বর্ষাকালে আমাদেরকে তখন স্কুলে আসতে হইতো, ওই যে আপনার মাদ্রাসা হয়ে ওটা ব্রিজ আছে, ব্রিজ হয়ে ইব্রাহিম স্যারের বাড়ি হয়ে, তারপর নবীপুর বাজার হয়ে এখানে স্কুলে আসতে হইতো, তাই না? আর এদিকটা পুরাটা পানি একদম ইয়া হয়ে যেত। পরে আমার আম্মা দেখলো যে স্কুল গ্যাপ হয়, পড়াশোনা কন্টিনিউ হয় না, পরে আমার আম্মা আমাদেরকে নিয়ে দেবিদ্বার চলে যায়। তো স্কুলের সাথে আসলে প্রথম স্কুল, প্রথম শিক্ষক, প্রথম দুনিয়া দেখা। আজকে বিভিন্ন জায়গায় যাই, আমি 64টা জেলায় গিয়েছি, বিভিন্ন দেশেও গিয়েছি আগে, এই আন্দোলনের আগে। কিন্তু প্রথম দুনিয়া দেখা, ঘর থেকে দুনিয়া দেখার যে যাত্রাটা শুরু হয় স্কুলের মধ্য দিয়ে। তো আপনাদের সাথে আসলে যে ভোট বা এই বিষয়গুলা, আমি আপনাদের কাছে কি চাইবো বলেন? আমি এটা আপনারা আমার কাছে চাইবেন, এবং বরং আপনাদের বলা উচিত যে ভাতিজা অথবা কি নাতি, তোর এনে আসার দরকার না, তুই অন্য এলাকায় থাক, এনেরটা এটা আমরা বুঝবো। এটাই তো বলার কথা নাকি? আমি আসতে চাইলেও তো আপনারা আমার ফোন দিয়ে বলবেন যে তুমি অন্য এলাকা দেখো, এটা আমরা দেখতেছি, এটা নিয়ে আর ঘরের দরকার কে তোমার? আমি আর নতুন করে আপনাদেরকে কি বলবো বলেন? আমি তো এখানে অন্য জায়গায়, আমি অনেক ইউনিয়নে কথা বলি, অনেক জায়গায় কথা বলি, 64 জেলায় 64টা প্রোগ্রাম করে আসছি। সব জায়গায় যেই কথা বলবো, এখানে তো আসলে এই কথা বলার এটা তোর পরিবেশ না, নিজের ঘরের মানুষের সাথে কি আমি কি আপনাদের কেমনে বলতে পারি নাকি? বরং আপনারা কি করবেন সেটা আপনারা আমারে বলবেন, অথবা আপনারা কইরা আমারে বলবেন আমি এতটুকু করছি, আর কি করা লাগবে, এটাই তো নাকি? এখন আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে, আমরা গ্রামের মানুষ সবাই একসাথে, আমরা ঐক্যবদ্ধ ভাবে, এখানে অনেক মানুষ দেখেন, আমরা এখানে যারা আছি আমরা কি সবাই এক কাপড় পরে আছি? আমাদের সবার রুচি কি এক? আমরা কি এক খাবার পছন্দ করি? আমরা কি একই ধরনের? আমাদের বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা আছে না? আমাদের চেহারা আলাদা, আমাদের কথাবার্তা অনেকের আলাদা। ঠিক একইভাবে আপনার গ্রামের মধ্যেও, আপনার বাড়ির মধ্যেও বিভিন্ন মতের মানুষ থাকতে পারে, বিভিন্ন মতের মানুষ থাকুক, কোনো সমস্যা নাই। জাস্ট এটা নিশ্চিত করবেন তার কাছেও যেন আমাদের দাওয়াতটা গিয়ে পৌঁছায়। এটা পারবেন না? আমার দাওয়াতটা যেন এই গোপালনগর, রসুলপুর ইউনিয়ন, আশেপাশে যে ফতেহাবাদ, সুবিল, ইউসুফপুর, বড়শালগড়, জাফরগঞ্জ থেকে শুরু করে এই যে আপনার যেটাকে গঙ্গা মন্ডল এরিয়া বলে, আমি পুরা দেবিদ্বারেরই সন্তান। আমার আব্বা 2010 বা 11-12 পর থেকেই এটা আল্লাহর, আসলে আমি এখন এটা রিয়েলাইজ করি, আমার একটা অনুভূতি আর কি। আমি আবার ঈদ করতে, আমার ফ্যামিলি 2010-এর পরে বাড়িতে আসে না ঈদ করতে, আমি একা একা আসতাম। আমি একা ঈদের দিন সকালবেলা আমি চলে আসতাম, মানে একটা আন্তরিক, মানে একটা টান ছিল। তো আমার আম্মা মাঝে মাঝে বলতো, তো লজ্জা লাগে না তুই একা ঈদের দিন ভাই যাস, কার গরু খাবি, এমনি হাডস, কেউ দিলে খাবে না দিলে খাবে না। তোর বলতো আমার ভাই, তা আমি দেখতাম না, আমি ঈদ আবার দেবিদ্বার করলাম কেমনি, তা আমার বাড়িতে তো আমি যাবো। তো ঈদে আসতাম, আসলে আমার চাচারা বা আশেপাশে সবাই একটা কথা বলতো যে একটা ঘর করো না কেন, একটা ঘর করলে তো আয়সা থাকা যায়।
তো আমার আব্বার তৌফিক ছিল একটা ঘর করার, কিন্তু কোনো একটা কারণে করা হয়ে ওঠে নাই। আবার আমিও একটা সময় তো 19-20 সালের পরে বা করোনার সময় আমারও আলহামদুলিল্লাহ তৌফিক হয়েছে একটা ঘর করার, কিন্তু আমাকে যখনই বলতো একটা ঘর করতে, আমি তখনই কেন যেন ঘরটা করি নাই বা এখনো করি না, আমি মানে ইচ্ছা করে করি না। তো এখন এটা রিয়েলাইজ হয় যে ঘর যদি ওখানে একটা করতাম তাহলে আমার একটা ঘর হইতো, তাই না? ওই একটা ঘর না করার কারণে এখন দেবিদ্বারের যতগুলা বাড়ি আছে সবগুলো এখন আমার বাড়ি। একটা এক্সকিউজ দিয়ে সবার ঘর এখন থাকতেও পারি, খাইতেও পারি, ঘরটা তুললেও সেটা পারবো না, পারবো? তো এখন সবগুলো আমার নিজের বাড়ি। এই যে গঙ্গা মন্ডলটাও আমার নিজের বাড়ি, গঙ্গা মন্ডলের বাইরে ওইটাও আমার নিজের বাড়ি। তবে এই গঙ্গা মন্ডলের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, পারবেন না নিতে? নিতে পারবেন কিনা? নিবেন কিনা? নিবেন তো? ধরেন আপনারা যদি আপনাদের ঘরের মানুষ, এবার হচ্ছে 21 তারিখ আমাদের যে চূড়ান্ত প্রার্থীতা তালিকা প্রকাশ হবে, নির্বাচন আচরণ বিধি মেনে আমরা 21 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করব। এটা আপনাদের কাজ। আপনাদের ঘরের ছেলে নির্বাচনে দাঁড়াবে, তারে কেমনে পাস করাবেন এটা আপনারা এটা সিদ্ধান্ত নেবেন আপনাদের নিজেদের মধ্যে বা আমাদের মধ্যে। আমার সাথে হয়তো আপনার একদিন মনোমালিন্য হইলেও হইতে পারে, আমার বাপের সাথে হয়তো আপনার মনোমালিন্য হইলেও হইতে পারে, কিন্তু আমার বিশ্বাস আমার আব্বার সাথে আপনাদের কারোই মনোমালিন্য নাই, বা আমার দাদার সাথেও নাই। আমার আব্বা খুবই খুবই হচ্ছে সাদাসিধা মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ, উনি খুবই আনন্দ প্রিয় একজন মানুষ। উনি এত এই দুনিয়াবি এত ঝামেলা ঝুটঝাট এইসব কোনো কিছুতেই নাই। আপনাদের নিজেদের মধ্যে অনেকের হয়তো ঝামেলা ব্যক্তিগত পর্যায়ে থাকতে পারে, আমি অনুরোধ করব আপনাদের ব্যক্তিগত, গোষ্ঠীগত বা বাড়ি বাড়ি অনেকের ঝামেলা থাকে না। আমাদের এলাকায় আমরা ঢাকায় যারা রাজনীতি করি আর এলাকার যারা রাজনীতি, দুইটা ডাইমেনশন আলাদা। ঢাকার রাজনীতিটা অনেকটা আদর্শ কেন্দ্রিক, আর এলাকায় রাজনীতি দেখেন, এই বাড়ির মানুষ যদি আবার সাদা দল করে, ওই বাড়ির মানুষ তার বিরুদ্ধে থাকবে বলে কালো দল করে। মানে আমরা মানে এলাকার রাজনীতি কিন্তু এইভাবেই চলে। এলাকার রাজনীতি যে বুঝা সাদা দল করছে বা বুঝা কালো দল করছে ব্যাপারটা কিন্তু এমন না। এমন যদি সান মিয়া এবার লাল মিয়ার সাপোর্ট করে, তাইলে কালা মিয়া এবার বজলু মিয়ার সাপোর্ট করবে, এরকম থাকে না? মানে একটা হচ্ছে কি, আমরা এবার একটা জায়গায় যেন আমরা আসি। আমাদের এই ব্যক্তিগত ছোট ছোট অনেক মতপার্থক্য থাকবে বা মতপার্থক্য হয়তো আছে, কিন্তু সামগ্রিক স্বার্থে এই যে দেখেন এখন বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী সহ আমাদের মধ্যে এখন অনেক বিভিন্ন একটা দূরত্ব মতপার্থক্য তৈরি হয়েছে না? কিন্তু জাতীয় প্রশ্ন তো আমরা আবার ঐক্যবদ্ধ না? বেশিরভাগ নিরসনে আমরা আবার ঐক্যবদ্ধ কিনা? ঐক্যবদ্ধ না? আমাদের মধ্যে ছোট ছোট মতপার্থক্য থাকবে, কিন্তু সামগ্রিক স্বার্থে আমি আপনাদের কাছে চাই আপনারা একসাথে হয়ে আপনারা হচ্ছেন আমাদের পক্ষে, আমাকে একটু সমর্থন দিয়ে। বাবারে আমি আপনাদেরকে টাকা পয়সা দিতে পারবো না, আমার ওই ক্যাপাসিটিও নাই, আমার এই সক্ষমতাও নাই, আবার আমি আপনার কাছে টাকা পয়সা নিতেও আসবো না। আপনারা, আমি মনে করি টাকা পয়সা এই চাঁদাবাজি করার থেকে আপনার কাছে প্রকাশ্যে ভোট ভিক্ষা করা আরো বেশি সম্মানের। আমি আপনার ঘরে ঘরে আমি ভিক্ষা চাইতে যাব, আমাকে যদি পছন্দ হয় আমার এই সমর্থন দিয়েন, আর যদি বাবারে তাও পছন্দ না হয় আপনার যারা ইচ্ছা তাকেই আপনি দিয়েন, তবে এটা পছন্দের কারণে দিয়েন, টাকা খাইয়া এই ভোটটা দিয়েন না। টাকা খাইয়া এই ভোটটা যদি দেন, যদি একটা আপনি এই ধরনের অন্যায় কাজ করে একটা আপনি নিজে, এটা একটা মুনাফিকি, আপনি নিজে ঘুষ খাবেন, নিজে হচ্ছে টাকা নিয়ে ভোট দিবেন, আবার ভোটের পরে আপনার প্রত্যাশা করবেন আপনার নেতা টাকা খাবে না, টিন চুরি করবে না, বালু চুরি করবে না, রাস্তার ইট চুরি করবেন না, এটা কি মুনাফিকি না? আমরা কি এটা করবো? ভোটের দিন আমরা মনে করি কি যে প্রার্থী কি করবে, ভাই টোটো বাড়াবে, ভাই রিক্সা বাড়াবে বা গাড়ি পাঠাবে, আমরা মনে করি না? এটাও তো এক ধরনের ঘুষ। তা আপনি কি ঘুষ খাইয়ে ভোট দিতে যাবেন? ঘুষ খাইয়ে ভোট দিতে যাবেন? আবার ভোটের দিন দেখা যায় কেন্দ্রের চারিদিক দিয়ে ভোটটা দিতে যায় না, ঘোরাফেরা করে না, একবার উমুকের কাছে যায়, একবার তুমুকের কাছে যায়, দোহানে একটু বয়, আবার একটু ইয়া করে, এগুলা করে তো নাকি? আবার কি এসব করবেন? আবার কই লাভ নাই, কারণ
আমার যারা প্রিজাইডিং অফিসার থাকবে বা কি থাকে না এজেন্ট, আমি তাদেরকে বলছি 2টা পকেটের এই যে ইয়াগুলো আছে না, এই যে এইগুলো একটু বার করে রাখবেন, বুঝছেন? আপনারা যখন আবার থাকবেন না, এই জিনিসগুলো একটু বার করে রাখবেন, ওদের দেখলে যেন বুঝে পকেটে কিছু নাই, অর্থাৎ ঘুরা লাভ নাই, ঘুরলে দিতে পারবো না। আমরা আবার সৎ, দক্ষ, দুর্নীতি মুক্ত, আমরা ইনসাফের একটা বাংলাদেশ আমরা গঠন করার জন্য আবার আমরা ভোটটা দিব। আমরা সকাল ফজর থেকে আমরা শুরু করি আসা পর্যন্ত আমরা প্রত্যেকটা দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা চাই না আবার ওই বাংলাদেশ ফিরে আসুক। আমরা মনে করি আপনার ভোটটা ম্যাটার করে, আমি মনে করি আপনার ভোটে নির্বাচিত হইতে হবে বলে আমি আপনার বাড়িতে যাইতেছি, তাই না? আমি মনে করি আপনার ভোটে যদি না দেন তাইলে আমি ফেল করবো, এই কারণে আপনার বাড়িতে যাইতেছি, তাই না? একই জিনিস অন্য প্রার্থীরও এটা মনে করতেছে। কিন্তু যদি এমন হয় যে ভোট ম্যাটার করে না, টাকাটাই ম্যাটার করে, তাইলে কি আমি আর আপনার কাছে আসবো? না টাকার কাছে যাব? না টাকা যে দিবে তার কাছে যাব? মানে আপনি কি চান আমি শুধুমাত্র টাকা যে দিবে তার কাছে যাই, নাকি আপনার কাছে আসি? বর্তমানে বাংলাদেশ 2 ভাগে বিভক্ত। বাংলাদেশ বাদ দিই, দেবিদ্বার 2 ভাগে বিভক্ত। আজান দিচ্ছে নাকি? এক পক্ষে আছে মানুষ বা জনতা, সাধারণ জনগণ, হয়তো তাদের টাকা নাই, হয়তো তারা সমাজে অনেক বেশি ক্ষমতাশালী না, হয়তো তারা গুন্ডা না, হয়তো তারা আসে না যে একদম থাকতে বাড়ি থেকে উড়ে লইবে এরকম পাওয়ারফুল না, তারা ভদ্র, শিক্ষিত, মার্জিত, চাকরিজীবী, বেকার, কলকারখানার শ্রমিক অথবা কর্ম করে খায়, রিক্সাজীবী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কামার, কুমার, এরা হচ্ছে এক কাতারে আছে। আরেক কাতারে আবার দেবিদ্বার এক তারা জুট পাকাইতেছে একসাথে হইছে, তারা হইছে গুমতি নদীর মাটি খেকু, তারা হইছে দুর্নীতিবাজ, তারা হইছে সিঞ্জির স্টেশনের ডাক নেওয়ার জন্য রেডি হয়ে আছে, বাজারের তোলা তোলার জন্য রেডি হয়ে আছে, আগামী কুরবানিতে বড় গরুর হাটটা টেন্ডার সাবমিট করার জন্য রেডি হয়ে আছে। এই যে একটা গোষ্ঠী, তারা আবার একসাথে হইছে। আমরা কি এই পক্ষটা নাকি প্রথম পক্ষটা? আমরা যদি প্রথম পক্ষটা একসাথে থাকতে পারি তাহলে এই সুবিধাভোগী মানুষ বেশি সুবিধা করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই এটাই, আপনাদের কাছে বেশি কিছু বলার নাই। আপনারা আপনাদের নিজের ঘর, পরিবার, আশেপাশের মানুষ সবাইকে আমাদের পক্ষ হয়ে একটু সালাম দিন। আমরা এই যে এখন আপনাদের এইখানে আছি, আমি কি অন্য একটা গ্রামে আছি? এখন অন্য একটা গ্রামে যাইতে পারতেছি, কিন্তু অন্য একটা দেবিদ্বারের 211টা গ্রাম আছে না, এটা সহ 212টা গ্রাম, 212টা গ্রাম আছে কিনা? আমি যেই গ্রামে যাব ওই গ্রাম ছাড়া আরো 211টা গ্রামে আমি থাকবো না, এটাই তো স্বাভাবিক। আমি একটা দেহ নিয়ে তো 212 জায়গায় যাওয়া যায় না, যাওয়া যায়, কিন্তু একই সাথে 2টা 12 জায়গায় কাজ হওয়া উচিত কিনা? চলতে হবে কিনা? চলতে হবে কিনা? সেই জন্য আমি যেখানে থাকবো সেখানে তো কাজ হবেই, একই সাথে সাথে আমি যেখানে থাকবো না সেখানেও এমন ভাবে কাজ হইতে হবে, এমন ভাবে প্রচার হইতে হবে, এমন ভাবে জনগণের কাছে যেতে হবে আমি থাকলে যেমন ভাবে হইতো। বুঝা গেছে? সেই জন্য আপনারা আপনাদের আত্মীয় স্বজন, আপনারা প্রত্যেক জন যদি 10 জনের দায়িত্ব নেন, প্রত্যেক দিন যদি 10 জনের কাছে ভোট ভিক্ষা করতে যান, সকালবেলা বাড়িবেন আমি ভোট ভিক্ষা করতে পারিস, ফজর নামাজের পরে লজ্জার কি আছে বলেন? আপনি কি চুরি করতে পারিতেছেন? গুন্ডামি করতে পারিতেছেন? আপনি কি তার ঠেক দিতেছেন? তার কাছে অনুরোধ করতেছেন, প্রয়োজনে হাতে ধরবো, প্রয়োজনে পায়ে ধরবো, একবারের জায়গায় 2 বার যাবো, 2 বারের জায়গায় 10 বার যাবো, সে তারপরে দিলে দিবে, না দিলে নাই। আমি কি তার কাছে চুরি করতে যাব? আপনারা সবাই একটা টিম বানাইয়া আপনারা হচ্ছে একদম সবাই একসাথে প্রত্যেকজন প্রত্যেক দিন অন্তত 10 জন মানুষের কাছে যাবেন। কয়জন? কয়জন? প্রত্যেকজন প্রত্যেক দিন অন্তত 10 জন মানুষ। তাইলে আপনাদের আত্মীয় স্বজন কি শুধুমাত্র গোপালনগরে আছে? আপনারা বিয়ে করছেন অন্য এলাকায়? বিয়ে করছেন না? সবাই গোপালনগরে বিয়ে করছে। আপনার শ্বশুর বাড়ি আছেন অন্য এলাকায়? গোপালনগরের অন্য এলাকায় আছে কিনা? আপনার বোন বিয়ে দিচ্ছেন, আসে না এরকম? আপনার ভাই বিয়ে করে আসছেন, আসে না? আপনার বেয়ের বাড়ি, বেইনের বাড়ি আসে না? আছে কিনা? নাকি শুধু সবাই গোপালনগরের?
আপনারা যেটা করবেন, প্রত্যেক দিন 10 জন মানুষের কাছে আমাদের সালামটা পৌঁছাইবেন। কয়জন? কয়জন? 10 জন। এর বেশি পারলে তো বেশি ভাই। যদি 10 জনের কম হয়, রাতের বেলা যদি মনে হয় যে 10 জনের কম হয়েছে, একটু মনে করবেন, মনে করে যে 5 জন হয়েছে, 6 জন হয়েছে, তো মোবাইলটা বার করে এরপরে প্রয়োজন হচ্ছে বেইনরে একটা ফোন দিবেন, বাইরে একটা ফোন দিবেন, কেমন আছে জিগাইবেন, জিগাইয়া তারপরে হচ্ছে কি এই শাপলা গলির কথাটা কইবেন। পারবেন না কইতে? তাও যদি না শুনে, এরপরের দিন সকালে বাজারতে মিষ্টি নিয়ে ফান নিয়ে তার বাড়িতে যাইবেন। যাইতেছেন না? একটা দরকার একটা কাপড় কিনবেন, যাইতে পারবেন নি? যাইতে পারবেন নি? এআই যদি বেইনের কাছে যায়, কথা হালাইতে পারবো? হালাইতে পারবো? আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করব সবার কাছে পৌঁছানোর জন্য। আমরা যাবো কিনা? যাবো কিনা? এবং আমার ক্যাম্পেইন করার জন্য যারা রাজনৈতিক, তাদের থেকে বেশি অ্যাক্টিভ হচ্ছে যারা জীবনে কোনোদিন রাজনীতি করে নাই। আজকে যেমন এই শুক্রবার আজকে অনেকে আছে চাকরি থেকে ছুটি নিয়ে বা আজকে পরিবারের সাথে সময় কাটানো বাদ দিয়ে আজকে এখানে অংশগ্রহণ করছে, আছে না? অনেকে আছে বিদেশে হয়তো ছুটি আবার এমন হয়েছে যে ভিসা ওই যে টিকিট এক্সটেন্ড করছে যে নির্বাচনটা করেই যাবো, আছে না এরকম? বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া পোলাপাইন আছে ইউনিভার্সিটি থেকে ছুটি নিয়ে এসে আমার ক্যাম্পেইন করে। মাদ্রাসার শিক্ষার্থীরা অনেকে আছে যে হুজুর থেকে ছুটি নিয়ে এসে আমার ক্যাম্পেইনটা করে, আছে না? আমার দায়টা তাদের কাছে আরো বেশি, যারা রাজনৈতিক তাদের থেকে, যারা রাজনীতি করে না তাদের প্রতি আমার দায়টা হচ্ছে আরো বেশি। এই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে যারা পেশাজীবী আছেন, শ্রমজীবী আছেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন। আপনাদের ঋণ, আপনাদের যে বিশ্বাস, আমি কাউরে জীবনের সিঞ্জি ভাড়াটাও দিতে পারি না, আমি কাউরে জিজ্ঞাসা করতে পারি না দুপুরে খাইছেন কিনা, কিন্তু আপনারা যে এই যে আমার উপরে আস্থা রেখে বিশ্বাস রেখে আপনারা যে আসেন, এটার প্রতিদান আমি আমার সততা দিয়ে এই প্রতিদান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাদি ভাইয়ের সততার কারণে আপনারা কিন্তু হাদি ভাইকে এখন মনে রাখছেন না? প্রত্যেকটা ঘরে ঘরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেখানে যাই, মায়েরা এসে আমাদের জড়াই ধরে বলে হাদির বিচারটা কিন্তু হইতে হবে। বাংলাদেশের এমন কোন মসজিদ আছে যেখানে হাদির জন্য হচ্ছে মুনাজাত হয় নাই? প্রত্যেকটা জায়গায় হাদির জন্য মুনাজাত হয়। এই হাদি ভাইকে মানুষ পছন্দ করে, কারণ হাদি ভাই ঋণ খেলাপি ছিল না, হাদি ভাই ব্যাংকের টাকা নিয়ে মাইরা দেয় নাই, হাদি ভাই জনগণের টাকা মাইরা দেয় নাই, হাদি ভাই ঋণ খেলাপি করে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, হাদি ভাই মুড়ি বাতাসা নিয়ে প্রয়োজনে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইতে গেছে, জনগণের টাকা মেরে দিয়ে বিদেশে সন্তানদেরকে পড়াশোনা করাইয়া সেই ছেলে বারে বসে মদ খায় আর কর্মীদেরকে বর্ডারে পাঠায়। ওই হাদি ভাই এই কারণে না বলে হাদি ভাইকে আমরা সততার কারণে তাকে আমরা স্মরণ করি কিনা? ঠিক একইভাবে বিনিময়ে আমি আপনাকে আমার সততাই দিতে পারবো, এর বেশি আমি আপনাদেরকে কিচ্ছু দিতে পারবো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই জায়গায় এখানে আমার অনেক শিক্ষক ছিলেন, এখানে হচ্ছে নাজমুল ভাই ছিলেন এখানে, উনি অবশ্যই এখানে পড়াইতেন না, এই যে হিরণ মাস্টার নামে একজন আছেন কাজীবাড়িতে না, ওনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছে আমরা পড়ছি, ওনার হিরণ স্যারের কাছেও পড়ছি, ওনার 2টা মেয়ে আছে ওনার কাছেও পড়ছি, ওনার 4টা ছেলে আছে 4 জনের কাছে পড়ছি। তো মূলত হচ্ছে আমাদের দেবিদ্বার যাওয়ার ক্ষেত্রে এই ফ্যামিলিটার একটা গুরুত্ব ছিল, প্রভাব ছিল। আপনারা সবাইকে এনগেজ করবেন, আপনারা যারা যারা আছে না পরিবারে, প্রত্যেকটা পরিবারকে এনগেজ করবেন, প্রত্যেকটা পরিবারকে এনগেজ করে আপনারা হচ্ছে মানুষের কাছে আপনারা যাবেন, ঠিক আছে? আমার কি আর এই নির্বাচনের আগে এখানে আসতে হবে? আমার আসার দরকার আছে? আমি কি আর আসবো নাকি বরং আমার পক্ষ হয়ে আপনারা সবার কাছে পৌঁছে যাবেন? যাবেন তো? আপনারা প্রত্যেকে এক একজন হাসনাত হয়ে উঠবেন তো? প্রত্যেকে উঠবেন তো? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিন শেষে এইটাই হচ্ছে, এখানে আজকে আমরা এখানে যারা আছি অধিকাংশের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে এইটাই। এই যে একটু 2 মিনিটের রাস্তা হাঁটলে আমাদের চিরস্থায়ী ঠিকানা। আমরা যে যাই হই না কেন জীবনে, এখানে যারা আছি আর কি, এখানে অধিকাংশ মানুষগুলাই কিন্তু শেষ একদম চিরস্থায়ী ঠিকানাটা হচ্ছে এই কবরস্থানটা, তাই না? আমরা দিন শেষে যাই হই না কেন, যত ঝগড়া বিবাদী থাকুক না কেন, দিন শেষে ওই বাউন্ডারির ভিতরে কিন্তু একসাথেই থাকতে হবে। তো এটার প্র্যাকটিসটা এখন থেকে শুরু হোক ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনকিলাব
গুরুত্বপূর্ণ টপিকস নাই